আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আইআরজিসির নতুন 2 যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণ সংযোজন ইরানের। হিজবুল্লাহ দিনভর হামলায় কাঁপল ইসরায়েল। আরও জানাবো, জনরায় চুরি করার অভিযোগ করল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল। এদিকে ইয়েমেনের ভয়াবহ হামলা, যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত। রাশিয়া একটি যুদ্ধ মেশিন, বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষে থাকবে মিয়ানমার সংকট, রাখাইন সহ 3 প্রদেশ বিদ্রোহীদের দখলে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আইআরজিসির নতুন 2 যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র সংযোজন ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নতুন 2টি যুদ্ধজাহাজে দেশে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য শ্যাম ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি এই তথ্য জানিয়েছেন। তিনি গতকাল ইরানের 1 নম্বর টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তার বাহিনীতে সম্প্রতি শহীদ সৈয়দ সিরাজি ও শহীদ হাসান বাকিরি নামে 2টি যুদ্ধজাহাজ কমিশন প্রাপ্ত হয়েছে। 1980 এর দশকে ইরাকে চাপিয়ে দেওয়া যুদ্ধে অসামান্য অবদান রাখার কারণে যুদ্ধজাহাজগুলোর জন্য সিরাজি ও বাকেরির নাম বেছে নেওয়া হয়েছে। অ্যাডমিরাল তাংসিরি জানান, 2টি যুদ্ধজাহাজেই 6টি করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সাইয়াদ 3 ক্ষেপণাস্ত্র, 16টি করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 740 কিলোমিটার পর্যন্ত পাল্লার 6টি করে ক্রুজ ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে। এসব যুদ্ধজাহাজের রাডার ব্যবস্থা 150 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। আইআরজিসির নৌপ্রধান আরও জানান, 2টি যুদ্ধজাহাজের দৈর্ঘ্য 68 মিটার, প্রস্থ 18.5 মিটার ও উচ্চতা 14 মিটার। তিনি বলেন, রণতরীগুলোর কাঠামো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, ফলে এগুলো যুদ্ধের সময় এখনও ডুবে যাওয়া যাবে না বা এগুলোর গতি ব্যাহত হবে না। এই ধরনের রণতরী তৈরি করার ক্ষেত্রে ইরান বিশ্বের 3য় স্থান অধিকার করেছে বলে তিনি জানিয়েছেন। হিজবুল্লাহর দিনভর হামলায় কাঁপল ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল ধারাবাহিক কয়েকটি বিবৃতি দিয়েছে। এসব বিবৃতিতে ইসরায়েলের নানা সামরিক অবস্থানে হামলা চালানোর কথা জানিয়েছে লেবাননের গোষ্ঠীটি। আল মান্নার টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, বুধবার হামলা শুরু হয় সকাল 7:30টায় ইভেন মোনাশেম এলাকায় একটি ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। তাদের দাবি, উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। আর হিজবুল্লাহ দ্বিতীয় হামলাটিও চালিয়েছে সকাল 7:30টার দিকে সোমেরা এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়। হিজবুল্লাহ এখানে উপযুক্ত অস্ত্র ব্যবহার করার দাবি করেছে, যদিও এই হামলায় কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা বিস্তারিত জানায়নি গোষ্ঠীটি। পরের হামলাটি হিজবুল্লাহ চালায় সকাল 10টায়। এই হামলায় কেঁপে ওঠে আভিভিম এলাকার ইসরায়েলের সেনাদের অবস্থান করা 2টি বাড়ি। এখানেও সরাসরি তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। আল মাজরি এলাকায় বেলা 12টার একটু পরেই ইসরায়েলি সেনাদের আরেকটি জামায়াত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এখানে সরাসরি আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। এই হামলার মিনিট 15 পরই আল আলাম এলাকায় আরও একটি হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহ। পরের হামলাটি তারা চালায় দুপুর 1:30টার পরে। এবার তার সেবা ফার্ম এলাকাকে লক্ষ্যবস্তু করে দুপুর 1:45টায় জারিদ সেনা বেড়াকে হামলা চালায় হিজবুল্লাহ। এখানেও সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে তারা। যদিও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল, তাই জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। তবে হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার লাখখানেক বাসিন্দা ঘর ছাড়া। তারা কবে নাগাদ নিজ বাসভবনে ফিরতে পারবে সেটাও নিশ্চিত নয়। জনরায় চুরি করার অভিযোগ করল ইমরান খানের দল। জোট সরকার গড়তে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তান পিপলস পার্টির সমঝোতাকে জনগণের রায় কেড়ে নেওয়ার শামিল বলে আখ্যা দিয়েছে ইমরান খানের দল পিটিআই। টানা বেশ কয়েকদিন আলোচনার পর মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রীয় সরকার গঠনে একমত হওয়ার কথা জানায় পিএমএলএন এবং পিপিপি। মনে করা হচ্ছে এর মধ্য দিয়ে পাকিস্তানের সরকার গঠন নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান হলো। পিএমএলএন ও পিপিপি জানায়, তাদের সমঝোতার সরকারের প্রধানমন্ত্রী প্রার্থী হবেন শাহবাজ শরীফ আর প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ আলী জারদারি। তবে পিপিপি ও পিএমএলএন এর সরকার গঠনের উদ্যোগের সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই।
নতুন সরকারকে ইমরান খানের পতনের পর ক্ষমতায় বসা পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট জোট সরকারের দ্বিতীয় সংস্করণ আখ্যা দিয়েছে দলটি। উল্লেখ্য, ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি 92টি আসন পেয়েছে। জনরায়ের কারণে পিটিআইকে সরকার গঠন করতে দেওয়া উচিত বলে মনে করেন পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর আলী খান। 8 ফেব্রুয়ারি নির্বাচনে পিএমএলএন 79টি এবং পিপিপি 54টি আসন পায়। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সৃষ্টি হয় জটিলতা। তবে পিপিপি এবং অন্য 4টি দলের সমর্থন নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নওয়াজ শরীফের দল পিএমএলএন। এখন সরকার গঠন করতে পার্লামেন্টের ভেটো তা প্রমাণ করেছে। হাউথিরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হাউথিরা একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। পেন্টাগন এই কথা নিশ্চিত করেছে। ভয়েস অব আমেরিকার এক প্রশ্নের জবাবে পেন্টাগনের ডেপুটি সেক্রেটারি সামিরা সিং সাংবাদিকদের বলেছেন, ইয়েমেনের হাউথিরা নিয়ন্ত্রিত এলাকায় লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 বিমান ফেলে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হাউথিদের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়েছে। এর আগে জাতীয় নিরাপত্তা বিষয়ে আলোচনার ক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে পূর্ব ইয়েমেনের হোদাইদার কাছে যুক্তরাষ্ট্রের ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ভূপাতিত হওয়ার সময় ড্রোনটি সশস্ত্র ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সমুদ্র সৈকতে একটি ড্রোনের কিছু অংশ দেখা গেছে। এবার দ্বিতীয়বারের মতো হাউথিদের দ্বারা MQ-9 ভূপাতিত হলো। প্রথমটি নভেম্বরে আন্তর্জাতিক আকাশসীমা ভূপাতিত করা হয়েছিল। সোমবার হাউথির আন্তর্জাতিক জাহাজ চলাচলকারী মেনে লেনে চলাচলরত 2টি জাহাজে হামলা চালায়। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাযুক্ত যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি বাল্ক ক্যারিয়ার হাউথিদের নিক্ষেপ করা ড্রোন হামলায় সামান্য ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্যদিকে গ্রিক পতাকাযুক্ত যুক্তরাষ্ট্রের মালিকানাধীন শস্য বহনকারী MVC চ্যাম্পিয়ন ইডেন উপসাগরের জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় সামান্য ক্ষতির কথা জানিয়েছে। সেনকম জানিয়েছে সোমবার তারা হাউথি নিয়ন্ত্রিত ইয়েমেনের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে এবং পশ্চিম ইয়েমেনে একটি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি লোহিত সাগরে জাহাজে আঘাত করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। লোহিত সাগর ও ইডেন উপসাগরে রাতভর 10টি ড্রোন ও একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিমান ও যুদ্ধ জাহাজ। সামিরা সিং সাংবাদিকদের বলেন, এটি অগ্রগতি এবং তারা হামলা বন্ধ না করা পর্যন্ত আমরা তাদের মোকাবেলা করতে থাকব। এবং সর্বশেষ জানাবো মিয়ানমার সংকট, রাখাইন সহ 3 প্রদেশ বিদ্রোহীদের দখলে। মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্সেস ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর বিদ্রোহীরা গত 4 দিনে জান্তা বাহিনীর আরও ঘাঁটি দখল করেছে। এ সময় বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন। দেশ জুড়ে বিদ্রোহীরা অব্যাহতভাবে সামরিক জান্তার উপর হামলা চালিয়ে যাচ্ছে। রাখাইন, কাচিন ও মন প্রদেশ এবং সাংঘাই ও বগো অঞ্চলে বিদ্রোহীদের হামলায় জান্তা বাহিনী বেশ কয়েকটি ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে। খবর ইরাবতী। আরাকান আর্মি বলেছে 3 দিন লড়াইয়ের পর তারা কাচিন প্রদেশের মান্দলায় মিত কেনিয়া সড়কে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সেনাঘাঁটি দখল করেছে। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি ও কাচিন রিজিওনাল পিপলস ডিফেন্স ফোর্সেস বিদ্রোহীদের সঙ্গে সমন্বিতভাবে অভিযান চালিয়ে মানসি শহরের শিকাঙ্গি এলাকার ঘাঁটি দখল করেছে তারা। জান্তার পদাতিক ব্যাটালিয়ন 276 ও 223 সেনা সদস্যরা প্রায় 30 বছর ধরে ঘাঁটিটি অবস্থান করেছিল। রাশিয়া একটি যুদ্ধ মেশিন, বললেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের শত শত কোটি ডলার অতিরিক্ত সহায়তা পাঠানোর বিরোধিতা ব্যাখ্যা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার টাউন হল মিটিংয়ে বলেছেন, রাশিয়া একটি যুদ্ধ মেশিন যা অতীতে শক্তিশালী আক্রমণকারীদের পরাজিত করেছে। টাউন হলের উপস্থাপক ফক্স নিউজের লরা ইনগ্রাম মার্কিন অর্থ পেতে কিয়েভের মরিয়া হয়ে ওঠার কথা উল্লেখ করার পর ট্রাম্প রাশিয়ার সামরিক দক্ষতার কথা তুলে ধরেন। ইনগ্রাহাম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি যুক্তির কথা উল্লেখ করে বলেন, তারা বলছে এই অর্থ ছাড়া ইউক্রেন অবশ্যই যুদ্ধে হেরে যাবে, যা ভ্লাদিমির পুতিনকে শক্তিশালী করবে এবং আমাদের মিত্রদের বিপন্ন করবে। ট্রাম্প যুক্তি দেন, ইউরোপীয় ইউনিয়ন দেশগুলির জন্য সংঘাতের ঝুঁকি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। তাদের কিয়েভকে সমর্থন করার জন্য আরও বেশি অর্থ প্রদান করা উচিত। তিনি পুনর্ব্যক্ত করেন, তিনি যদি হোয়াইট হাউসে থাকতেন তাহলে যুদ্ধ শুরু হতো না এবং ভোটাররা তাকে ওভাল অফিসে ফিরিয়ে দিলে তিনি 24 ঘন্টার মধ্যে সেগুলি শেষ করতে পারতেন। ইউরোপীয় দেশগুলোর ইউক্রেনে অর্থ দেওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, আমাদের মাঝে একটা সাগর আছে, তাদের সেই মহাসাগর নেই। আপনি জানেন কেন তারা টাকা দেয়নি? কারণ তাদের কাছে কেউ চায়নি।